আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছে, তোমাদের যে কৃষি শিক্ষা বই আছে, এই বইয়ে প্রথম অধ্যায় আমরা লেকচার গাইড থেকে বহু নির্বাচন প্রশ্ন একই সাথে সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তোমরা একটু লক্ষ্য করো, আমাদের প্রথম অধ্যায় যেটি হচ্ছে কৃষি এবং আমাদের সংস্কৃতি। তো পাঠ্য বইয়ে প্রথমে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন। তোমরা একটু লক্ষ্য করো, আমাদের প্রথম নাম্বার প্রশ্ন, নিচের কোনটি ঔষধি উদ্ভিদ? তো এখানকার সঠিক অ্যান্সার হচ্ছে গ নাম্বার অ্যালোভেরা। 2 নাম্বার প্রশ্ন দেখো, সামন্তবাদী উৎপাদন ব্যবস্থায়। তো এখানে 3টা অপশন আছে, 3টার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে গ নাম্বার, অর্থাৎ কৃষি পণ্যর ঐতিহ্য বেড়েছিল, একই সাথে হচ্ছে কৃষি পণ্য বিবরণ প্রসারিত হয়েছিল। 3 এবং 4-এর জন্য একটা উদ্দীপকটা তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করে পড়ে নিবা। 3 নম্বর প্রশ্ন দেখো, জুমার নানা কোন ঋতুতে বাড়তে আসেন? তো ক নাম্বার অ্যান্সার রাইট গ্রীষ্ম। 4 নাম্বার, জুমার নানার ফলে ঝুড়িতে কি ছিল? তো এখানকার আম ছিল, কমলা ছিল, কাঁঠাল ছিল। সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার, অর্থাৎ সবগুলা। পরে লক্ষ্য করো, আমাদের পাঠ্য বইয়ে যে সৃজনশীল 2টা প্রশ্ন, আমরা 2টারই সমাধান করব। তো এটা হচ্ছে আমাদের প্রথম নাম্বার সৃজনশীল প্রশ্ন। অবশ্যই তোমরা উদ্দীপকটা ভালো করে পড়ে নিবা। ক নাম্বার প্রশ্ন দেখো, কৃষিকে পেশা হিসেবে নেওয়ার আগে মানুষ কয়টি উপায় খাদ্য সংরক্ষণ করত? তো আমরা ক নাম্বার উত্তরে এরকমভাবে লিখতে পারি, কৃষিকে পেশা হিসেবে নেওয়ার আগে মানুষ 2টি উপায়ে খাদ্য সংগ্রহ করত, পশু শিকার করে ও ফলমূল সংগ্রহ করে। খ নাম্বার, কোলাকে ঋতু নিরপেক্ষ ফল বলার কারণ ব্যাখ্যা করো। আমরা খ নাম্বার প্রশ্নে এরকমভাবে লিখতে পারি, কোলা এমন একটি ফসল যা সারা বছরই উৎপাদন হয়, অর্থাৎ এর উৎপাদন ঋতুর সাথে সম্পর্কিত নয়। যেহেতু ঋতুভিত্তিক আবহাওয়ার পরিবর্তন কলা চাষের কোনো প্রভাব ফেলে না, তাই কলাকে ঋতু নিরপেক্ষ ফল বলা হয়। গ নাম্বার প্রশ্ন দেখো, রফিক যে উপায়ে তার কৃষক সম্পদ ব্যবহার করে লাভবান হয়েছিল তা বর্ণনা করো। রফিকের কৃষক সম্পদ বলতে ছিল একটি পুকুর ও 50% ফসলি জমি। রফিক তার চাচার পরামর্শে এ স্বল্প সম্পদে সঠিক ব্যবহার করার উদ্দেশ্য নেয়। এর অংশ হিসেবে সে পুকুরে মাছ চাষ শুরু করে। উৎপাদিত মাছের মাধ্যমে তার পরিবারের প্রাণী আমিষের চাহিদা পূরণ হয়। অতিরিক্ত মাছ সে বাজারে বিক্রি করে এবং লাভবান হয়, যা তার অর্থনৈতিক সংকট দূর করে দেয়। এর পাশাপাশি রফিক তার জমিতে ফসল চাষাবাদ শুরু করে। ফসল চাষে সে ঋতুভিত্তিক ও লাভজনক ফসল চাষাবাদ শুরু করে। এতে করে তার খাদ্য চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি অতিরিক্ত ফসল বিক্রিও সুযোগও সৃষ্টি হয়, অর্থাৎ রফিক তার কৃষক সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে লাভবান হতে পেরেছিল। এরপরে লক্ষ্য করা আমাদের ঘ নাম্বার প্রশ্ন, রফিক কৃষক সম্পদ ব্যবহারের যে উদ্যোগগুলো গ্রহণ করেছিল তা আমাদের খাদ্য চাহিদার প্রেক্ষাপটে মূল্যায়ন করো। বাংলাদেশের জনসংখ্যা দেশের আয়তনের তুলনায় কয়েক গুণ বেশি। তার ওপর এ বাড়তি জনসংখ্যার চাহিদা পূরণ করতে গিয়ে কৃষি জমির পরিমাপও কমে যাচ্ছে। এতে করে সৃষ্টি হয়েছে খাদ্য ঘাটতি। এমন অবস্থায় এ বিশাল জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণের একমাত্র উপায় হলো কৃষি সম্পদগুলো যথাযথ ব্যবহার নিশ্চিত করা, যেমনটি করেছে রফিক। উদ্দীপকের আলোকে দেখা যায়, রফিক তার স্বল্প পরিমাণ কৃষি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে পরিবারের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিকভাবেও লাভবান হয়েছে। রফিকের উদাহরণকে সামনে রেখে সকলকে তাদের কৃষি সম্পদের সর্বোত্তম ব্যবহার শুরু করতে হবে। স্থানীয় আবহাওয়া ও ঋতু বৈচিত্র্যকে সামনে রেখে ফসল উৎপাদন করতে হবে। সকল জলাশয়গুলোকে মাছ চাষের আওতায় আনতে হবে। এছাড়াও কৃষি অন্যান্য যেসব বৈচিত্র্যপূর্ণ দিক রয়েছে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। তাহলে রফিকের পরিবারের মতো দেশের খাদ্য চাহিদা পূরণ হবে। এরপরে লক্ষ্য করো আমাদের 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন উদ্দীপকটা তোমরা পড়ে নিও। ক নাম্বার প্রশ্ন দেখো, মানুষ কখন আগুনের ব্যবহার ও নিয়ন্ত্রণ শিখেছিল? মানুষ শিকারের যুগে আগুনের ব্যবহার ও নিয়ন্ত্রণ শিখেছিল, অর্থাৎ যখন থেকে তারা শিকার করতেছিল তখন থেকে তারা আগুন এবং আগুনের নিয়ন্ত্রণ শিখেছিল। খ নাম্বার প্রশ্ন, পরিবারের বৈশিষ্ট্যগুলো লিখো। তোমরা একটু লক্ষ্য করো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি খ নাম্বার প্রশ্নগুলো। পরিবারের বৈশিষ্ট্যগুলো হলো, 1 নম্বরে আমরা লিখব পরিবার মানব সমাজের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। 2 নম্বরে খাদ্যসহ সার্বিক নিরাপত্তা প্রথম ও প্রধান কেন্দ্র পরিবার। 3 নম্বর, পরিবার স্নেহ, ভালোবাসা, অর্থনৈতিক দায়িত্ববোধ দিয়ে সুরক্ষিত। 4 নম্বরে লিখব আমরা পরিবারের সদস্যরা বয়স ও সক্ষমতা অনুযায়ী কাজ ভাগ করে নেন। এরপরে লক্ষ্য করো আমাদের গ নাম্বার প্রশ্ন, রহিম মিয়ার কার্যক্রম কিভাবে খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে ব্যাখ্যা করো। গ নাম্বার প্রশ্নে আমরা এরকমভাবে লিখতে পারি,
খাদ্য মানুষের প্রধান মৌলিক অধিকার। খাদ্য মানুষকে বাঁচিয়ে রাখার পাশাপাশি দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটায়। মানুষের খাদ্যর অন্যতম উৎস হলো মাঠ ফসল ও উদ্যান ফসল। মাঠ ফসল যেমন ধান, গম, আখ, পাট ইত্যাদির মাধ্যমে সরকার ও আমিষের চাহিদা পূরণ হয়। উদ্যান ফসল যেমন ফল, শাকসবজি, মশলা ইত্যাদি চাষ করে ভিটামিন, খনিজ লবণ ও পানির চাহিদা পূরণ করা যায়। এসব মাঠ ফসল, উদ্যান ফসল উৎপাদনের মাধ্যমে সহজে পারিবারিক খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব। যেমন ধান থেকে চাল, চাল থেকে ভাত পাওয়া যায়, যা আমাদের প্রধান খাদ্য। আবার শাকসবজি, ফলমূল ইত্যাদি খাদ্য চাহিদা পূরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গম, ডাল ইত্যাদি আমাদের প্রতিদিনের খাদ্য। অর্থাৎ রহিম মিয়ার উল্লেখিত চাষাবাদ কার্যক্রম সব ধরনের খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে। ঘ নাম্বার প্রশ্ন, উল্লেখিত উৎসবের সাথে রহিম মিয়ার কৃষি কাজে সংশ্লিষ্টতা বিশ্লেষণ করো। উদ্দীপকে উল্লেখিত নবান্ন উৎসবের সাথে রহিম মিয়ার কৃষিকাজের ব্যাপক সংশ্লিষ্টতা রয়েছে। হাড় ভাঙ্গা খাটুনি, প্রাকৃতিক দুর্যোগ, উৎকৃষ্ট রোগবালাই ইত্যাদি অতিক্রম করে কৃষক যখন ধান কেটে আপন আঙ্গিনায় এসে জড়ো করে তখন শুরু হয় নবান্ন উৎসব। আর এ ধান মাড়াই করে শুকিয়ে মেয়েরা নতুন চালের পায়েস, পিঠাপুলি তৈরি করে। বাড়ির ছেলেরা নতুন লুঙ্গি গেঞ্জি পায়, আর মেয়েরা পায় শাড়ি, চুড়ি, লেস, ফিতা। তবে উৎসবটি নির্ভর করে কোন এলাকায় কোন ফসল হচ্ছে তার ওপর। বড় ধান হলে বৈশাখী এ উৎসবে হয়, কারণ এ সময় বড় ধান ঘরে আসে। যদি আমন ধান হয় তাহলে শারদীয় উৎসবের সঙ্গে মিলে যেতে পারে এই উৎসব। অর্থাৎ এ উৎসব ধানের মৌসুমের ওপর নির্ভরশীল। তাই বলা যায় নবান্ন উৎসব কৃষিকাজের সাথে অতপ্রতভাবে জড়িত। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। তো দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা। আল্লাহ হাফেজ।